167 কোটি টাকা প্রতিদিন ভর্তুকি দিচ্ছে শুধু জ্বালানি ক্ষেত্রে। IMF এর কাছে যে টাকা আমরা চাচ্ছি IMF দেবে না, হ্যাঁ বাজেট আগে পাওয়া যাবে না, কারণ সে বলবে তুমি এখানে করছো যে ভর্তুকি দিচ্ছ, ভর্তুকি কম। যদি এক আমদানি রপ্তানি ব্যাহত হয় এবং রেমিটেন্স কমে যায় তাহলে দেশ তো চলবে, অচল হয়ে যাবে। এটা তৈরি হয় সরকারের ব্যর্থতার কারণে। সরকার যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা না করে তাহলে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে না। আইনের শাসনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে অসৎ ব্যবসায়ীরা এই সুযোগ নিয়েছে, অসৎ আমলারা এই সুযোগ নিয়েছে, অসৎ রাজনীতিবিদরা এই সুযোগ নিয়েছে। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ৭১ সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আমাদের আজকের অতিথি জনাব একে আজাদ, সাবেক সভাপতি FBCCI এবং হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। আমরা আলোচনা করব সমসাময়িক ব্যবসার পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই উদ্যোক্তারা চাপে রয়েছেন। জ্বালানি সংকট, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কাঙ্ক্ষিত বিনিয়োগ না হওয়ার কারণে দেশের ভেতরেই একরকম অস্থিরতা অব্যবস্থাপনা চলছে। তার উপর মধ্যপ্রাচ্যের সংকট, সেটারও কিন্তু 1 মাস পার হয়ে গেছে। সুতরাং আমরা যারা জ্বালানি আমদানি নির্ভর দেশ, তারা দুই দিক দিয়ে চাপে পড়েছেন। একদিকে সরবরাহ সংকটের চাপ এবং অন্যদিকে দামের চাপ। এই পরিস্থিতি থেকে আসলে সরকার কিভাবে উত্তরণ ঘটাতে পারে, একই সাথে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতে আগামী বাজেটে কোন ধরনের রূপরেখা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আপনাকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। একেবারেই সমসাময়িক যে বাস্তবতা আমাদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনার মন্তব্য বা পর্যবেক্ষণটা জানতে চাই। দেখুন, নতুন সরকার এসছে 2 মাস হতে যাচ্ছে। তো এর মধ্যে সে যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের দাম বাড়ছে এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, আমদানি খরচ বেড়ে যাচ্ছে। এটা একটা কঠিন পরীক্ষা। দ্বিতীয়ত, কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, তত্ত্বাবধায়ক সরকারের সময় সরকারের যে বড়োয়িং ছিল বা তার আগের থেকে বড়োয়িং, তার বিরাট একটা চাপ কিন্তু বর্তমান সরকারের উপর পড়ে গেছে। এর বর্তমান সরকারের উপর অনেকগুলো চাপ। এক হলো মিডল ইস্ট ক্রাইসিসের কারণে রেমিটেন্সের প্রবাহটা কমে যাবে। রপ্তানি আগের থেকেই নেগেটিভ ছিল। হ্যাঁ, আমাদের মূল বাজার ইউরোপ এবং আমেরিকাতে এই ধরনের এখনও ধাক্কা লাগেনি, বাট ধাক্কা লাগবে, বেড়ে গেছে। এবং যখন দ্রব্যমূল্যের দাম বেড়ে যায় তখন ইনফ্লেশন হাই হইলে তারা প্রথম প্রায়োরিটি দেয় খাদ্যের উপরে, খাদ্য এবং জ্বালানি, এই দুটোর পরে। তখন তো আমরা যারা রপ্তানি করি, বস্ত্রশিল্প, পাদকাশ শিল্প যে রপ্তানি করি, তার উপরে লেস ইম্পর্টেন্ট আসে। তার এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের আসবে। এর মধ্যে আপনি দেখেছেন রেভিনিউতে, আপনি নিজেই বললেন ৭৫,০০০ কোটি টাকা ঘাটতি, ৭১,০০০ টাকা ঘাটতি। 167 কোটি টাকা প্রতিদিন ভর্তুকি দিচ্ছে শুধু জ্বালানি ক্ষেত্রে। তাহলে রেমিটেন্সের উপরে প্রভাব পড়বে, বিদেশি লোন পরিশোধ করতে হবে এবং IMF এর কাছে যে টাকা আমরা চাচ্ছি IMF দেবে না, হ্যাঁ বাজেট আগে পাওয়া যাবে না, কারণ সে বলবে তুমি এখানে করছো যে ভর্তুকি দিচ্ছ, ভর্তুকি কম। আর এই সরকারের এই অবস্থার মধ্যে যদি বিদ্যুতের দাম বাড়ায় বা গ্যাসের দাম বাড়ায়, এটা মানুষের উপর আরেকটা মরার উপরে। সরকার আসলে এই যে মোটা ভর্তুকি দিয়ে কতদিন সাপোর্ট দিতে পারবে? আপনাদেরকে যদি দাম বাড়ায় আপনারা চাপে পড়বেন, কিন্তু সরকারও তো চাপের মধ্যে রয়েছে। সরকারের আমি মনে করি সমস্ত ডেভেলপমেন্ট স্থগিত করে এই জ্বালানির উপরেই জোর দেওয়া উচিত। কারণ যদি জ্বালানি কোনো রকমের সমস্যা হয় সরবরাহে, তাহলে আমদানি রপ্তানি ব্যাহত হবে, তাহলে দেশ কলাপস করবে। যদি এক আমদানি রপ্তানি ব্যাহত হয় এবং রেমিটেন্স কমে যায় তাহলে দেশ তো চলবে, অচল হয়ে যাবে। জ্বালানির দাম বাড়ালে এটার ইম্প্যাক্ট এগ্রিকালচারে পড়বে, তার কৃষক সার্ভাইভ করবে না, সব জায়গায় ইম্প্যাক্ট পড়বে। জরিপে দেখেছি 50টার উপরে দেশ এর মধ্যে কিন্তু জ্বালানির দাম সমন্বয় করেছে, বাংলাদেশ এখনো করেনি। আমাদের মতো অর্থনীতি অন্য দেশের না। আমাদের যেই 28 লক্ষ কোটি, 1000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, অন্য দেশের টাকা তো এইভাবে পাচার হয়নি। যার জন্য এমনি আমাদের ব্যাংকগুলো, সরকারি ব্যাংকগুলো 50% উপরে তার খেলাপি ঋণ, টাকা নাই। দেশীয় ব্যাংকগুলি 35% খেলাপি ঋণ। ব্যাংকে তো ওইভাবে অর্থ নেই। তো সেই কারণে অনেকগুলো ব্যাংক দেখলাম 30-35টা ব্যাংক তারা কোনো ডিভিডেন্ড দিতে পারছে না, ডিভিডেন্ড দিচ্ছে না। সাধারণ মানুষের শেয়ারের উপরে তারা নির্ভরশীল, তারা পারছে না। তো বিভিন্ন, এবং মনে করি সরকার যেভাবে এখন
আগাচ্ছে আজ পর্যন্ত 2 মাসে, আমরা মনে করি সরকার এখনই কারেক্টলি। আমরা প্রত্যাশা করব যুদ্ধটা খুব শিগগিরই শেষ হোক, কিন্তু যে আভাসটা আমরা পাচ্ছি কয়েক সপ্তাহের একটা আলোচনা অন্তত আছে। কিন্তু আজও যদি যুদ্ধটা শেষ হয়, বিশ্লেষকরা বলেছেন যে অন্তত 1 বছর লাগবে সেটার ক্ষতি কাটিয়ে উঠতে। আপনি একজন বড় রপ্তানিকারক হিসেবে কি মনে করেন যে আমাদের এমনিতেই রপ্তানি নেগেটিভ, যদি এই পরিস্থিতি চলতে থাকে, আমাদের একটা তো লক্ষ্যমাত্রা আছে $55 বিলিয়ন, সেটা থেকে আসলে কোথায় চলে যাব, বিচ্যুত হয়ে আমরা কোন দিকে যেতে পারি? আমাদের কোনো ডাইভার্সিফাইড প্রোডাক্ট নাই, আমাদের ডেস্টিনেশনও লিমিটেড। ইউরোপ, আমেরিকা এবং জাপান সহ সামান্য কয়েকটা দেশ, এবং মেইন রপ্তানিমুখী পোশাক শিল্প আর চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, পাট এবং পাটজাত, এই তো 3টে পণ্যই মেইনলি, আর বাকি তো সবই নগণ্য। তো এর মধ্যে যদি আমাদের ক্রেতার দেশগুলো যদি বিপদে পড়ে, ইনফ্লেশন হয়, এবং আজকেও দেখলাম যেভাবে এজিটেশন হচ্ছে আমেরিকাতে, ইউরোপে, বিভিন্ন দেশে, তো তা আমার মনে হয় যুদ্ধটা বেশি দীর্ঘায়িত নাও হতে পারে। আমরাও সেটা চাই। আপনি দীর্ঘদিন ধরে বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে তথ্য উপাত্ত দিয়েই অনেক প্রয়োজনীয় কথাবার্তা বলে আসছেন। স্পেশালি অন্তর্বর্তী সরকার যখন ছিল তখনও আপনি এই বিষয়ে বলেছেন। পরিস্থিতি আসলে এতটা খারাপ হওয়ার কারণ কি? মূল কারণ হচ্ছে প্রত্যেকটা বিনিয়োগকারী বিনিয়োগ করে নেক্সট পলিটিক্যাল স্টেবিলিটি, তারপরে এনার্জির অ্যাভেলেবিলিটি, সব কিছু মিলেই মনে করে যে ব্যাংক থেকে আমি লোনটা নিব, কতদিনে এর সুদ সহ বা লভ্যাংশ সহ আমি শোধ দেব। তো যখন এটা অনিশ্চয়তার মধ্যে থাকে, তখন একজন বিনিয়োগকারী ব্যাংক থেকে বাড়তি বোঝা নিতে চায় না। আর নতুন বিনিয়োগকারী খুব একটা কিন্তু আসছে না বাজারে। মেইনলি যারা এক্সিস্টিং বিনিয়োগকারী তারাই কিন্তু বিএমআরিতে যাচ্ছে, নতুন এক্সপানশনে যাচ্ছে। তারাও কিন্তু এনার্জি সংকট, রাজনৈতিক সংকট, আইন শৃঙ্খলার অবনতি, সব কিছু মিলেই কিন্তু বিনিয়োগ হচ্ছে না। যেহেতু একটা নতুন সরকার এসছে, বিদেশিরাও আমাদের দিকে তাকিয়ে আছে। তো এই সরকার যদি কারেক্টলি আমাদের এনার্জি সাপোর্টটা দিতে পারে, আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাতে পারে, এই মব কালচার বন্ধ করতে পারে এবং দুর্নীতিটা কন্ট্রোল করতে পারে, তাহলে আমি মনে করি আমরা যতটুকু পিছিয়ে আছি রেভিনিউতে আমরা সাপোর্ট দিতে পারবো সরকারকে, এবং আমরা বিনিয়োগ বাড়াবো এবং কর্মসংস্থানও বাড়বে। আপনাদের একটা বড় প্রত্যাশা ছিল যে যেই সংকটগুলো আছে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। তারা ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে নীতি কৌশল গ্রহণে কতটা দক্ষতার ছাপ রাখলো? এখন তো কিন্তু কোনো আলোচনা সরকার শুরু করেনি। আমরা সরকারের কাছে আগেও বলেছি, এখন আমাদের প্রত্যাশা যে আমাদের যেখানে আমাদের ট্যাক্স আছে, ট্যাক্স যেন আর না বাড়ায়। এইসব ক্ষেত্রে নতুন ক্ষেত্রে ট্যাক্স করা হোক, যারা ট্যাক্সের আওতার বাইরে, নেটের বাইরে আছে, তাদেরকে ট্যাক্সের আওতার নেবে, কিন্তু এক্সিস্টিং ট্যাক্স যেন সরকার না বাড়ায়। এটা এনবিআরের সাথে একটা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু খুঁজে পায় না যে নতুন ট্যাক্স পেয়ার কে। আজকে আপনি দেখেন বাংলাদেশে যারা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, 18 কোটি টাকার মধ্যে আমি মনে করি 6 কোটি লোক ট্যাক্স দিতে পারে। তাহলে 6 কোটি, সেখানে মাত্র 40 থেকে 50 লক্ষ লোক যারা রেগুলার ট্যাক্স দেয়। ট্যাক্স জিডিপি রেশিও মাত্র 7%, যেখানে নেপালেই বোধ হয় 13%, 10-এর উপরে। তো সবচেয়ে এই যে আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের স্বীকার করতে হবে এবং সরকারকে ওইভাবে পদক্ষেপ নিতে হবে কঠিনভাবে। একটা উদ্যোগ তো নেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, এবং 2টা বিভাগকে আলাদা করার মাধ্যমে, সেটা বেশ, আপনারাও সেটাকে স্বাগত জানিয়েছিলেন। প্রক্রিয়া আমি যাই করি না কেন, এখানে নির্ভর করবে সরকারের কাছে, সরকারের যে প্রত্যাশা। সরকার যদি কঠিন হয় এবং চায় যে আমি দুর্নীতি রোধ করব, আমি ট্যাক্সের নেট বাড়বো, যারা ট্যাক্সের নেটের বাইরে আছে ট্যাক্সের মধ্যে আনবো, এবং সেটা পলিটিক্যাল উইলের সাথে যদি গভর্নমেন্ট মেশিনারি কাজ করে, আমার মনে হয় গভর্নমেন্ট যেভাবেই থাকুক, পূর্ব অবস্থায় থাকুক আর 2 ভাগে ভাগ করুক, যেভাবে হোক ট্যাক্সের নেট বাড়ানো সম্ভব। আমাদের আরও কিছু সংকট আছে, এবং সবচেয়ে বড় সংকট সম্ভবত আমলাতন্ত্র, যেটা ব্যবসায়ী মহল থেকে খুব জোরালোভাবেই এই সংকটের কথাটা আসছে। আপনি নিজে সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন এবং দেখেছেন এর ভেতরের প্রক্রিয়াটা কি। এখানে সমাধানের পথটা কোথায় আসলে? এটা তৈরি হয় সরকারের ব্যর্থতার কারণে।
তার নিজের ভিতরে যখন দুর্বলতা থাকে তখন সে কিন্তু আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ তার ব্যর্থতাটা যখন একজন আমলা জানে তখন তাকে কিন্তু সরকার তার উপর কঠোর হইতে পারে না, নৈতিকভাবে সরকার দুর্বল হয়ে যায়। সরকার যদি অনেস্ট হয়, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকে, তাহলে আমলাতন্ত্র কখনো রাজনীতিকে সরকারকে অতিক্রম করতে পারে না। কোনো দেশই পারে না, কখনো পারে না। তার মানে কি গেল 15 বছর বা 17 বছরে সরকারের সদিচ্ছা ছিল না বলে মনে হয় আপনার? আপনি তো দেখেছেন ব্যাংকগুলোর টাকা কিভাবে পাচার হয়েছে। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ তত্ত্বাবধানে, তাদের নিয়ন্ত্রণেই কিন্তু তাদের তত্ত্বাবধানে টাকাগুলো বের হয়ে গেছে এবং তারা ফোর্স করেছে বিভিন্ন ব্যাংকের এমডি চেয়ারম্যানদের কাছ থেকে লোন নেওয়ার জন্য। তাহলে তো আমরা কি বুঝি? আমরা যখন আহসান এইচ মনসুর গভর্নর ছিলেন তার আমলে 35%-এর উপরে খেলাপি ঋণ দেখলাম। পরের 3 মাসে সেটা 5%-এর মতো কমেছে, এখনও 30%। মানে ওয়ার্ল্ডের মধ্যে হয়তো 1, 2, 3-এর মধ্যে আমরা আছি যেখানে খেলাপি ঋণ এত বেশি। আপনি নিজেও ব্যাংক ব্যবস্থার সাথে মালিকানার মাধ্যমেই সম্পৃক্ত এবং ব্যবসা বাণিজ্যের কারণে আপনাকে অন্য ব্যাংকের সাথেও যোগাযোগ রাখতে হয়। এইখানে যে নৈতিকতার চর্চা, এটার বড় ঘাটতিটা আসলে কোথায়? আগের অর্থ উপদেষ্টা এবং আগের গভর্নমেন্ট এবং আগের যে গভর্নর সাহেব ছিলেন তারা কিন্তু কঠিন হস্তে ব্যাপারটাকে কন্ট্রোলে নিয়ে এসেছেন এবং $35 বিলিয়ন রেখে গেছেন। এবং আগের গভর্নর সাহেবকে আমরা সাধুবাদ জানাই, আগের কেয়ারটেকার গভর্নমেন্টকে। এই জায়গাগুলিকে সে যথেষ্ট উন্নয়ন ঘটিয়েছে, এটা অবশ্যই তার কীর্তিতে দাবিদার। আমি মনে করি বর্তমান গভর্নর সাহেব সে ধারা অব্যাহত রাখবেন, বর্তমান সরকার সেটা অব্যাহত রাখলেই কিন্তু আমার অন্তত বিদেশি টাকা না আসলেও নতুন করে টাকা যাওয়ার সুযোগ নাই, নতুন করে খেলাপি হবে না। যে ব্যাংকের থেকে লোন নিয়ে বিদেশে পাচার করা বা অন্য জায়গায় অন্যখানে বিনিয়োগ করা, এটা আর হবে না যদি বাংলাদেশ ব্যাংক কঠিন হয়। এখন আসলে ব্যাংক ব্যবস্থার যে বাস্তবতা, এই বাস্তবতা আসলে সাধারণ মানুষের আস্থা ফেরানোর জন্য কতটুকু উপযোগী বলে মনে হয়? এখন মোটেই উপযোগী না। মানুষ যেভাবে আজকে তার প্রতিফলন আপনি দেখেন, শেয়ার মার্কেট উঠছে না কেন? সাধারণ মানুষের আস্থা নাই। সাধারণ মানুষ আস্থা নাই, মানুষ এর মধ্যে অনেক ধরনের যেটা জেড ক্যাটাগরির শেয়ারগুলো আছে সেইগুলো দেখেন কোনো হাই দামে বিক্রি হচ্ছে। এখনও কিন্তু তারা শাস্তির আওতার বাইরে রয়ে গেছে। সরকার যদি তাদেরকে শাস্তির ব্যবস্থা না করে তাহলে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে না। পাশাপাশি যে টাকাগুলো বাইরে চলে গেছে সেই টাকাটাও আনার ব্যবস্থা করতে হবে। তাদের সাথে যে কোনো ফর্মুলায় হোক, যারা নিয়ে গেছে তারা তো এই দেশেরই নাগরিক, তাদের এই দেশের স্থাবর অস্থাবর সম্পত্তি রয়ে গেছে, তাদের সাথে আমি মনে করি সরকারের এটা আদালতের বাইরেও আলোচনা করা যেতে পারে। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে। 2013 থেকে 2022 পর্যন্ত বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে $68 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে এবং সেটা আমাদের মোট ট্রেডের প্রায় 16%। এত ছোট একটা দেশের 16% যদি আমার ট্রেডের মাধ্যমে পাচার হয়, এটা আসলে কি বার্তা দেয়? সরকারের দুর্বলতার কারণে, আইনের শাসনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে অসৎ ব্যবসায়ীরা এই সুযোগ নিয়েছে, অসৎ আমলারা এই সুযোগ নিয়েছে, অসৎ রাজনীতিবিদরা এই সুযোগ নিয়েছে। তো সকলকেই কিন্তু যদি এক্সাম্পল আমি তৈরি না করি তাহলে ভবিষ্যতে এটা হবে। এই কার্যক্রমগুলো থামানোর ক্ষেত্রে শুধু সরকার একা তো পারবে না, আপনি তাদেরই তো সমাজের একজন, আপনি এটাকে কিভাবে দেখেন? আজকে দেখেন যারা বিদেশে টাকা পাচার করেছেন তাদের নাম পত্রিকায় প্রকাশ হচ্ছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তথ্য বের করছে, বিভিন্ন সংস্থা তাদের নাম প্রকাশ করছে, তাদের নামে মামলা হচ্ছে। এরা কিন্তু সমাজের মানুষ কিন্তু তাদেরকে সম্মান দেখাচ্ছে না। সরকারের সাথে বিভিন্ন পেশার লোকের একটা সম্পর্ক, সেতুবন্ধন থাকা দরকার, যেটা সাধারণত থাকে না। সরকারে যাওয়ার পরে তারা কিন্তু সরকার জনবিচ্ছিন্ন হয়ে যায়। সরকারের অযাচিত ব্যয় সম্পর্কে আরেকটি, আপনি একটা বক্তৃতায় আপনার নিজের অভিজ্ঞতার কথা বলেছিলেন। এই ব্যয়গুলো যে সহসা কমবে, কেননা যেহেতু আপনি বললেন যে সরকার অনেকখানি আমলা নির্ভর হয়ে গেছে এবং এটা থেকে বের হওয়ার সুযোগ কম, সুতরাং এই ব্যয়গুলো কমানোর সুযোগও খুব বেশি, মানে খুব দ্রুত যে হবে সেটা নেই। কিন্তু আমাদের যে অর্থনৈতিক বাস্তবতা সেটা কমানোটা জরুরি। আপনি কি মনে করেন সরকারের পদক্ষেপ কোথা থেকে শুরু হওয়া দরকার? সরকারের শুরু করেছিল যে অনেকগুলো মন্ত্রণালয়কে তারা কমিয়ে নিয়ে আসবে, কিন্তু দেখুন রাজনৈতিক প্রেশারে কিন্তু পারছে না। প্রথমে চেয়েছিল মন্ত্রিপরিষদ তারা ছোট আকার রাখবে,
কারণ প্রত্যেকটা মন্ত্রীর পিছনে কিন্তু সরকার একটা ব্যয় আছে, তাদের প্রোটোকল দিতে হয়, তাদের বাড়ি গাড়ি সুযোগ সুবিধা দিতে হয়, সরকারের একটা ব্যয় আছে। তো প্রত্যেকটা এতগুলো এমপি আছে, তাদের পিছনে সরকারের ব্যয় আছে। তো সরকার আয় কই? তো আমাদের সরকারের আয়ের এই জায়গাটা তো বাড়াতে হবে। তো বাড়াতে সরকার তো নিজে আয় করে না, আয় করে কি ব্যবসায়ীরা। তো ব্যবসায়ীদের সুযোগ করে দিতে হবে। আজকে আমি এনার্জিতে শর্ট, আমি রপ্তানি যদি কমে যায় তাহলে বিদেশি লোন যেখানে চলে গেছে আমার ডেট রেশিও, সেখানে কিন্তু আমি খুব রিস্ক পজিশনে চলে যাচ্ছি। এক, জিডিপি গত অর্থ বছরও আমার কিন্তু ছিল 4-এর নিচে ছিল। এবছর আরও 4-এর নিচে চলে গেছে, 3.95 এর মতন চলে আসছে, 4-এর নিচে চলে আসছে। 3.78 হ্যাঁ, 7-8, তাহলে আরও কমে গেছে। তাহলে জিডিপিটা কিন্তু এই যদি যুদ্ধ চলে তাহলে এটা তো আরও মারাত্মক আকার ধারণ করে। তাহলে আমি সরকারি কর্মকর্তাদের বেতন দিতে যে অর্থ ব্যয় হবে সেখানে ডেভেলপমেন্ট করার কোনো জায়গা থাকবে না। অলরেডি আমরা ধারের টাকা দিয়ে আসলে ডেভেলপমেন্টের বরাদ্দটা রাখি, কিন্তু বাজেটে যদি বরাদ্দ বিভাজনে আমরা নতুনত্ব আনতে চাই, আমাকে তো আলটিমেটলি সরকারের যে পরিচালন ব্যয় সেখানেই কাটছাট করতে হবে। সেখানে কোনো সুযোগ আছে বলে মনে করেন কিনা? সেখানে পরিচালনা ব্যয় কোথায় সুযোগ আছে? তাহলে আমি যে উন্নয়নে বেশি বরাদ্দ রাখবো আমি না, সেটা কিভাবে সম্ভব? আমি মনে করি সরকারের রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নাই। আর রাজস্ব বাড়াতেই হলেই সরকারকে আমি সরকারকে সাজেশন দিয়েছি, আপনারা এনার্জিতে দেন, সাপোর্ট দেন। যে শুধুমাত্র যে আমদানি নির্ভর এনার্জি তা না, আমার গ্রিন এনার্জি, রিনিউয়েবল এনার্জিতে আপনি সরকার যদি সাপোর্ট দেয় তাহলে কিন্তু সবাই, যেমন হামিম গ্রুপ, আমরা নিজেরাই কিন্তু প্রায় 30 মেগাওয়াট আমরা রুফটপ করেছি। তারপরে আমার আভ্যন্তরীণ অফশোরে আমাদের প্রচুর গ্যাস আছে, এখানে এক্সপ্লোরেশন দরকার। এই জায়গা বাপেক্সকে আরও শক্তিশালী করা দরকার। এই জায়গাগুলোকে সরকার না করলে এই যে আমদানি নির্ভর, কারণ নেক্সট 7 বছরের মধ্যে আমার যে গ্যাসের রিজার্ভ মজুদ আছে থাকবে না, তার 7 বছর পর আমার দেশ কোথায় চলে যাবে? এখনই আমি 30% আমদানি করছে, আমি হিমশিম খাচ্ছি। তাহলে যখন আমার 100% আমদানি করতে হয় তাহলে আমি কোথায় যাব? এই জন্য $15 বিলিয়ন বছরে চলে যাচ্ছে। এই জন্য আমার রিনিউয়েবল এনার্জির উপরে আরও জোর দিতে হবে, আমার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে, এবং বিনিয়োগ সহকারী এই বাংলাদেশ ব্যাংকের ফিসক্যাল যেটা করে, মানে কি বলে, মনিটারি পলিসিটা করে, এইটা আরও বিনিয়োগ বান্ধব হইতে হবে। আমার জাস্ট দুটো প্রশ্ন আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের চুক্তিটা, সেটা নিয়ে আপনার অবজারভেশনটা? কয়েকটা শর্ত যা শুনেছি তাতে আমার ভালো লেগেছে। যেমন যদি আমার মার্কিন যুক্তরাষ্ট্রের তুলা আমদানি করে আমরা যদি সেই তুলা ব্যবহার করে আমরা আবার রপ্তানি করি তাহলে আমরা ডিউটি এক্সাম্পশন পাবো, রিলিফ পাবো। এটা একটা ভালো দিক। তাদের দেশ থেকে তুলা আমদানি করে পোশাক রপ্তানি করব, এই সিস্টেমটা আসলে আমার ডেভেলপ করতেও তো একটা সময়ের ব্যাপার। আমরা আমেরিকান তুলা ব্যবহার শুরু করেছি, আগের তুলনায় বেশ আমরা সারাও পাচ্ছি, কোয়ালিটিটা তাদের ভালো, এবং ইটস গুড, পজিটিভ দিক যাচ্ছে। আমরা ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন নিয়ে আপনি কি মনে করেন? দেখেন, ভারত অনেকটা বড় দেশ। ভারতের থেকে আমরা 12 থেকে 14 বিলিয়ন ডলার আমদানি করি, এবং বেসিক র মেটেরিয়াল আমরা আমদানি করি। আমরা সুতা আনি, তুলা আনি, কেমিক্যাল আনি, ইঞ্জিনিয়ারিং ইনভেস্ট, এবং এর উপরে ভ্যালু অ্যাড করে আমি কিন্তু রপ্তানি করি। আমরা কিন্তু একজন ব্যবসায়ী, আমি দেশ দেখি না, আমি দেখি আমার পণ্যটা কত সহজলভ্যে আমার কাছে আসে, কত সস্তায় আমি পাই। আমার দুটো দেশ থেকে আমদানি করি। প্রথম আমি চায়না, সবচেয়ে বেশি আমরা আমদানি করি, তারপরে ভারত। তো সেখানে অবশ্যই আমি চাই যে যেহেতু আমার প্রতিবেশী দেশ, তার কাছে বেসিক র মেটেরিয়াল, তার সাথে আমার সবচেয়ে সম্পর্ক ভালো। আজকে দেখি আমার প্রতিবেশী দেশ আমাকে যেভাবে ডিজেল দিয়ে সাপোর্ট করছে, এইটা সম্পর্ক ভালো না থাকলে দিত না। তো এই জন্য আরও তার কাছ থেকে সুযোগ যাতে বাড়ানো যায়। আমি পোশাক রপ্তানি করছি 0 ট্যারিফ, সে আমার সুযোগ, যেমন রপ্তানি বাড়ছে তার এখানে। তো এইরকম আমি মনে করি প্রতিবেশী, বড় প্রতিবেশী, তার সাথে আমাদের সুসম্পর্কের কোনো বিকল্প নেই। রপ্তানি যদি আমরা বাড়াতে চাই, তারা তো তাদের ট্যারিফের জায়গায় আমাদেরকে বেনিফিট দিয়ে রেখেছে। তো আমরা বা যারা উদ্যোক্তা আছেন তারা কেন রপ্তানি বাড়ানোর উদ্যোগগুলো নিচ্ছেন না বা নিতে পারছেন না? আমরা রপ্তানি করছি, কিন্তু রপ্তানি বাড়ছে, 2 বিলিয়নের নিচে এখনও এটা আর বাড়বে। কারণ ভারতের মিডল ক্লাস যে হারে বাড়ছে এবং তাদের ডোমেস্টিক রিকোয়ারমেন্ট বাড়ছে, আমি মনে করি আমাদের বাজারও আরও বাড়বে। অনেক ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করি। আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ৭১ সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।